রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি ছাড়াই 4 নিয়োগ। জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী বলছে শিক্ষার্থীরা। সাফাই উপাচার্যের। রমজানে অস্থির নিত্য পণ্যের বাজার। সবজির দাম কমলেও কমেনি মাছ মাংসের দাম। সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু। দখল দূষণে বেহাল নওগাঁর ছোট যমুনা নদী। ময়লা আবর্জনায় বিপর্যস্ত পরিবেশ। দখল উচ্ছেদের আশ্বাস প্রশাসনের। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডের সামনে ময়লার ভাগাড়। দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে সুস্থরাও। উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এবং শরীয়তপুরের কৃষকের জমি দখল করে ঘের তৈরির অভিযোগ। ফসল নষ্টের উদ্দেশ্যে বিষ প্রয়োগ। দোষীদের বিচারের আশ্বাস। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানাবো পুরো খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্প্রতি বিজ্ঞপ্তি ছাড়াই 4 জনকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেয়ায় চলছে সমালোচনার ঝড়। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতারা বলছেন, মেধাবীদের বঞ্চিত করে আবারও কোটা সংস্কৃতি চালুর চেষ্টা চলছে। শিক্ষকদের অনেকে বলছেন, এ ধরনের আন্দোলনের চেতনার পরিপন্থী। তবে উপাচার্য দাবি অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই 4 জনকে নিয়োগ দেয় প্রশাসন। কিন্তু প্রশ্ন উঠেছে, জনসংযোগ দপ্তরে অনুসন্ধান কাম তথ্য কর্মকর্তা পদে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিতি পাওয়া রাশেদুল ইসলাম ওরফে রাশেদ রাজনের নিয়োগ নিয়ে। এই নিয়োগ প্রক্রিয়াকে অস্বচ্ছ এবং কোটা সংস্কৃতির পুনরাবৃত্তি বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এটা একটা অস্বচ্ছ নিয়োগ এবং এই নিয়োগের পেছনের যে স্বচ্ছতার কথা সেটাও প্রশাসন প্রকাশ করতে পারেনি এবং এটার কোনো যৌক্তিক জবাব এখনো পর্যন্ত দিতে পারেনি। বর্তমানে এই বিপ্লবী প্রশাসন যে এরকম লুকোচুরি নিয়োগ করবে, এটা আমরা সাধারণ শিক্ষার্থী পুরাই হতাশ। বিশ্ববিদ্যালয় নিয়োগের ক্ষেত্রে যেন একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হয় এবং এই নীতিমালার আলোকেই যেন মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে বিভিন্ন সেক্টরে যেন নিয়োগ প্রদান করা হয়, এটাই আমরা বলে আসছি। উপাচার্যের দাবি, নিয়োগপ্রাপ্তদের যোগ্য মনে হওয়ায় তাদের নেওয়া হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে 6 মাস পর বাদ দেয়া হবে। যে প্রশ্নগুলো তোলা হচ্ছে, এই প্রশ্নগুলো সম্পূর্ণ অবান্তর। যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে গতকালকে নিয়োগপ্রাপ্ত হয়েছে। সে যদি তার দায়িত্ব, সে যদি ইনস্টিটিউশনকে এনরিচ করার জন্য কন্ট্রিবিউট করতে পারে, তাহলে এই নিয়োগে কোথাও কোনো সমস্যা নেই। যদি না পারে, তখনই প্রশ্ন আসবে। মেধা যাচাই ছাড়াই পছন্দের প্রার্থী নিয়োগ দেয়া জুলাই আন্দোলনের চেতনা পরিপন্থী বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। কেন্দ্রীয়ভাবেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে, তাদের জন্য একটা কোঠা চালু হয়েছে। আবার এটা রেশ না যেতে যেতেই আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে গেছে। আসলে দেশবাসীর মতো আমিও কিছুটা মর্মাহত। তবে 4 জনের মধ্যে শুধু জনসংযোগ দপ্তরে নিয়োগ পাওয়া রাশেদুল ইসলামের অপসারণ চেয়েছেন বাম ছাত্র সংগঠনের কয়েকজন নেতাকর্মী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ করার লক্ষ্যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বৈষম্যের প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে 2 ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। এর আগে কাল 11:30টায় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করে। এ সময় আন্দোলনকারীরা বলেন,
ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারা দেশে নিয়োগের সমতা রাখতে হবে। আরও বলেন, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য বন্ধ করতে হবে। পিএসসি থেকে শুরু করে ইউসিজি পর্যন্ত সবকিছুর পুনর্গঠন চান তারা। আমরা কি মূল্যায়ন পেয়েছি? 16 জুলাই সর্বপ্রথম হল থেকে ছাত্রলীগ বিতাড়িত করি আমরা, এবং জুলাই আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সবাই জানে। তো সেই দিক থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কতটুকু মূল্যায়ন করা হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব সিন্ডিকেট তৈরি করছে এবং সব সুবিধা তারাই নিচ্ছে, এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের ন্যায্য সুবিধা কোন দিচ্ছে না। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বুধবার সকালে শহরের শহীদ খোকন পার্কের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম উপস্থিত ছিলেন। শহরের 5টি স্থানে 5টি ট্রাকে 2000 মানুষের মাঝে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করা হবে। 2 লিটার সয়াবিন তেল, মসুর ডাল 2 কেজি, চিনি ও ছোলা বুট 1 কেজি করে মাত্র 450 টাকা দরে বিক্রি হবে। নিম্ন আয়ের মানুষের জন্য আজ থেকে আগামী 28 মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রয় হবে। এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। রমজানে অস্থির নিত্য পণ্যের বাজার। সবজির দাম কমলেও কমেনি মাছ মাংসের দাম। 300 থেকে 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে রুই, কাতল, মৃগেল ও কালীবাউস মাছ। কমেনি গরু, খাসির দামও। খাসির মাংস বিক্রি করা হচ্ছে 1200 টাকা কেজি, গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা কেজি। তবে ব্রয়লার মুরগির দাম একটু কমে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজিতে। বেড়েছে সোনালী সহ দেশি মোরগের দামও। দাম উঠে নেই, একটু বাড়তির দিকে। দখল দূষণে বেহাল নওগাঁ শহর দিয়ে প্রবাহমান ছোট যমুনা নদী। নদীর 2 পাড়ে গড়ে উঠেছে ভবন। ময়লা আবর্জনায় বিপর্যস্ত পরিবেশ। শুকনো মৌসুমে পানি শুকিয়ে পরিণত হয় মরা নদীতে। এদিকে দখল উচ্ছেদের পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নওগাঁ শহরের মধ্য দিয়ে ছোট যমুনার বয়ে চলা। এক সময় এই নদীর স্রোতে ভেসে চলত পালতোলা নৌকা, কিন্তু সময়ের বিবর্তনে দখল দূষণে যমুনা তার জৌলুস হারিয়ে এখন প্রায় মরা নদীতে পরিণত। নদীর 2 পাড় দখল করেছেন স্থানীয় প্রভাবশালীরা, গড়ে তুলেছেন বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। নির্বিচারে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এছাড়া কলকারখানার বর্জ্য ও বাসাবাড়ির ময়লা মিশে পানি এখন ব্যবহারের অযোগ্য। ভরাট হওয়ায় পরিণত হচ্ছে সরু নদীতে। এই ময়লা আবর্জনা থাকাকালীন পর্যন্ত এই নদীর পানি কখনো ক্লিয়ার করা যাবে না। দূষণ, গন্ধ, নদীর পানির কাছে যাওয়া যায় না। 2 সাইডে বিল্ডিং হইতেছে, অবৈধ বিল্ডিং, আর ময়লা আবর্জনা ফেলতেছে, এটা দেখার কেউ নাই। স্থানীয়রা জানান এই নদীতে এক সময়ে গোসল করেছেন, নদীর পানি দিয়ে ভাতও রান্না করেছেন, অথচ এখন গোসল করা তো দূরের কথা, পানির দুর্গন্ধে অতিষ্ঠ তারা। এই নদীর পানিতে আমরা ভাত পাক করে খাইছি, এখন সেই নদীর পানিতে এখন গোসল করাও যায় না। প্রশাসন এবং পৌরসভা কেউ নজরদারি করে না। এভাবে দখল দূষণ চলতে থাকলে একদিন মানচিত্র থেকে এই ছোট যমুনা হারিয়ে যাবে বলে শঙ্কা পরিবেশবাদীদের। তবে দখল দূষণ রোধে সম্মিলিতভাবে কাজ করছে প্রশাসন। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বা প্রশাসন অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং এটা যদি না করা যায় ভবিষ্যতে নদীর অস্তিত্ব থাকবে না। জেলা প্রশাসন, নওগাঁ পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, 3টি দপ্তর একযোগে আমরা অবৈধ দখল এবং দূষণের তালিকা প্রস্তুত করেছি। বিভিন্নভাবে মাইকিং করে জনগণকে সচেতন করার চেষ্টা করছি, যাতে তাদের বর্জ্যগুলা পৃথক করে বাড়ির পাশে যে ডাস্টবিনগুলো পৌরসভা থেকে দেওয়া হয়েছে সেখানে ফেলে দেয়।
ছোট যমুনা নদীতে 58টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে প্রশাসন। ঐতিহ্যবাহী এই নদীটিকে দখল ও দূষণমুক্ত করার দাবি শহরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস, যার চোখ ধাঁধানো স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের
স্বাগত আবারও নিউজ 24 দেশের সংবাদে। বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের চিকিৎসার একমাত্র ভরসার স্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এই অঞ্চলের রোগাক্রান্ত মানুষেরা এখানে চিকিৎসা নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে। তবে বর্তমানে হাসপাতালের চারপাশে এমনকি বিভিন্ন ওয়ার্ডের সামনে গড়ে ওঠা ময়লার ভাগার রোগীকে আরো অসুস্থ করে দিচ্ছে। কাঁটাছেঁড়া আর মানুষের রক্ত মাংসের এসব ময়লার দুর্গন্ধে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ছেন। সহকর্মী রেজাউল করিম মানিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, নতুন ভবনের সামনে, সাইকেল গ্যারেজের বিপরীতে, পূর্ব গেটের প্রবেশ মুখ সহ হাসপাতাল চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। পর্যাপ্ত ডাস্টবিন না থাকা সহ সচেতনতার অভাবে সেখানে প্রতিনিয়ত খাবারের উচ্ছিষ্ট ফেলছেন রোগীর স্বজনরা। আর হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরাও ফেলছেন মেডিকেলের বর্জ্যসহ নানা আবর্জনা। এমন অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী, চিকিৎসক ও শিক্ষার্থীরা। সুস্থ হতে এসে অনেকেই হাসপাতালের বাইরে নোংরা পরিবেশে অসুস্থ হয়ে পড়ছেন। ময়লাগুলো আবর্জনাগুলো ফেলাচ্ছে, এখান থেকে দুর্গন্ধ পাচ্ছে। মোট কথা রুগী নিয়ে আসে নিজেই রুগী হয়ে যাইতে হয়। তো ক্লিনারও কোনো পরিষ্কারই করতেছে না, প্লাস আমরা যে এখানে রুগী নিয়ে আসছে যাতায়াত করতেছি সেটা মানে যাতায়াত করা যাচ্ছে না, এত প্রবলেম এখানে। যে যত্রতত্র আবর্জনা দেখে ক্ষুদ্র রোগীর স্বজনরা তারা বলছেন হাসপাতাল থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, তবে এখানকার চিত্র আলাদা। ভিতরে টয়লেটের অবস্থা খারাপ, বাইরে বের হলে ময়লা আবর্জনার দুর্গন্ধ। মেডিকেলের বাইরে একটু দুর্গন্ধ আছে, ভিতরে কেমন জানি একটা গন্ধ লাগে, মানে কেমন জানি একটা মানে বমি বমি ভাব আসে গন্ধটার জন্য। রুগীর থেকে রুগীর সঙ্গে যারা আমরা আছি তাদের আরো বেশি অবস্থা খারাপ। এই রোজা রেখে দুর্গন্ধ, ময়লা, যেদিকে তাকাবেন একবারে বিশ্রী দুর্গন্ধ। এখানে টেকা বড় দায়। হাসপাতালের বাহিরে এমন আবর্জনার ভাগা থাকলেও কর্তৃপক্ষ জানালেন তারা এই বিষয়ে কিছুই জানেন না। তারপরও যদি নির্দিষ্ট স্থানে ছাড়া কোথাও বর্জ্য থাকে তা মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে হয় হয়তো ওই সিটি কর্পোরেশন দু একদিন মনে হয় কাজ করেনি যতটুকু মনে হচ্ছে। তবে এগুলো আমরা এই সিটি কর্পোরেশনের মাধ্যমে সরায় নিয়ে যাই। ব্রিটিশ আমলে তৈরি 1000 শয্যার এই হাসপাতালটিতে 255 জন সুইপার থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে মাত্র 62 জন। আর ধারণ ক্ষমতা দ্বিগুণ, রোগী থাকে প্রায় প্রতিদিন। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসা সেবা। দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে চাহিদা অনুযায়ী চিকিৎসক, নার্স ও সহায়ক জনবল না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে সক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় এমন পরিস্থিতি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 5 উপজেলার প্রায় 18 লাখ মানুষের স্বাস্থ্য সেবার ভরসা স্থল 100 শয্যার এই লক্ষ্মীপুর সদর হাসপাতাল। হাসপাতালটিতে নেই প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স সহ সহায়ক জনবল। কাগজে কলমে 100 শয্যার হাসপাতাল হলেও বাস্তবে চলছে 50 শয্যার জনবল দিয়ে। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় চরম ভোগান্তিতে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। রোগীরা একজনের পর একজন রোগী মানে জাম করে থাকতেছে, মানে কোনো রকমের সুযোগ সুবিধা পাইতেছে না। নার্স ও চিকিৎসকরা বলছেন রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। তবে সংকট কাটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 100 জন রোগীর জন্য আমরা মাত্র 3 জন ডিউটিতে আছে। 3 জনের পক্ষে কিভাবে সম্ভব হয় যে আসলে এতগুলা রোগীর সেবা করা? যদিও আমাদের জনবলের স্বল্পতা আছে, তো যেটুকু জনবল আছে তা দিয়ে আমরা আমাদের সম্পূর্ণ রোগী চেষ্টা করে যাচ্ছি। যদিও 100 শয্যার হসপিটাল, এখানে রোগী ভর্তি থাকে প্রায় 300-র মতো। এতে করে আমরা রোগীদেরকে হচ্ছে যে যেমন বিছানা দিতে পারছি না, ফ্লোরে শুইতে হচ্ছে, কষ্ট করে ওনারা চিকিৎসা নিচ্ছেন। একই সাথে যারা সেবা দিচ্ছে তারাও খুব কষ্টের ভিতর দিয়ে সেবা দিতে হয়। হাসপাতালের তথ্য মতে ইনডোর ও আউটডোরে প্রতিদিন চিকিৎসা সেবা নেন 700 থেকে 800 রোগী। 154 পদের মধ্যে চিকিৎসকদের 8টি পদ সহ 58টি পদই শূন্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শরীয়তপুরের পাটনিগাঁও এলাকায় কৃষকের জমি দখলে নিয়ে মাছের ঘের তৈরির অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। জমি না দেয়ায় ফসল নষ্টের উদ্দেশ্যে প্রয়োগ করা হয় বিষ। এতে মরে গেছে কয়েক একর জমির ধান গাছ। দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সহকর্মী বিধান মজুমদার অনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
পাখির চোখে দেখা যায় ফসলি জমির চারপাশে খনন করে প্রস্তুতি চলছে ঘের তৈরির। আর ঘেরের মাঝখানে থাকা জমির ধান বিষ প্রয়োগে মরে ধারণ করেছে বাদামি বর্ণের। এমন দৃশ্য শরীয়তপুরের সদরের পাটনিগাঁও এলাকার অন্তত 10 একর ফসলি জমির। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য রোকন সর্দার ও তার সমর্থকরা দলীয় প্রভাব খাটিয়ে এভাবেই কৃষকের জমি দখলে নিয়ে তৈরি করেছেন মাছের ঘের। জমি না দেয়ায় রাতের আধারে বিষ প্রয়োগে নষ্ট করা হয়েছে কয়েক একর ফসলি জমি। এতে ক্ষতিগ্রস্ত কৃষক শেষ সম্বল হারিয়ে দিশেহারা। এরা রাইতে এরা জোর করে ধান কেটে লয়ে যায়, আর ওই যে ধানে ওষুধ দিয়া সব মেরে লিছে। আমরা ঋণ করে ধান লাগাইছি, মাছ চাষ করার জন্য প্রজেক্ট আমরা দিব না। ওরা এই দলের প্রভাব খাটাইয়া রোকন সর্দার আরো আছে, ওরা এই যে জোরের প্রভাব ভাবে এই যে জমি দখল করে রেখেছে। ভুক্তভোগীদের অভিযোগ একাধিকবার বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলেও আশ্বাস ছাড়া মেলেনি কোনো সুরাহাই। আমরা কোনো বিচার আমরা পাইতেছি না। আমরা সেনাবাহিনীর কাছে গেছি, পুলিশের কাছে গেছি, ওসির কাছে গেছি, ডিসির কাছে গেছি, কোনো হানে বিচার আমরা পাই না। এদিকে অভিযুক্ত রোকন সর্দারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বিষয়টি অস্বীকার করে পরিবারের দাবি, রোকন শুধু মাটি কাটার কাজ করেছে, কারো ফসলি জমি দখল কিংবা বিষ প্রয়োগ করেনি। হইলো ডেকু হইলো পুষ্কনি তেমনি মাটি কাটে, ও তো আর পুকুর নেয়নি, ওরা প্রজেক্ট নেয়নি, হইলো মাটি কাটে। এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা হলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এইখানে যারা দুষ্কৃতিকারী যারা রয়েছে, যারা এটার জন্য দায়ী, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থার জন্য যা যা করেন আমরা সবকিছু করব। ফসলি জমি নষ্ট করে ঘের কাটায় ক্ষতির মুখে কৃষক, ফসল রক্ষায় ব্যবস্থা নেবে প্রশাসন, এমন আশা ভুক্তভোগীদের। রিপোর্ট নিউজ 24। নোয়াখালী সদরে 2000 পিস ইয়াবা সহ নারী সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে আসামিদেরকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন নাজমা আক্তার এবং এরশাদুল্লাহ। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দুজন স্বামী স্ত্রী। এ সময় 2000 পিস ইয়াবাও জব্দ করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি এবং নোয়াখালীতে একটি সহ 2টি মাদকের মামলা রয়েছে। দর্শক, নিউজ 24 দেশের সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি। ফিরবো আরো খবর নিয়ে। দর্শক, স্বাগত আবারও নিউজ 24 দেশের সংবাদে। রমজান ঘিরে রাঙামাটিতে জমে উঠেছে ভ্রাম্যমাণ তরমুজের বাজার। পাহাড়ে উৎপাদিত তরমুজের চাহিদা ভালোর পাশাপাশি দামেও কম। বুধবার রাঙামাটির হাটের দিন হওয়ায় শহরের বনরূপা সমতা ঘাটে বসেছে তরমুজের ভাসমান হাট। ক্রেতা বিক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এক একটি তরমুজ সর্বনিম্ন 250 টাকা থেকে শুরু করে 500 টাকা থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 6 উপজেলার চাষিদের কাছ থেকে তরমুজ সংগ্রহ করে এই হাটে নিয়ে আসেন ব্যবসায়ীরা। ইফতার বাজারের খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে আইসিসিবিতে, সেখানে রয়েছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, এবারের কি কি আকর্ষণ রয়েছে আইসিসিবির ইফতার বাজারে একটু জানাবেন। ধন্যবাদ। আমরা দুপুর থেকেই রয়েছে আইসিসিবিতে এবং পুরান ঢাকার আদলে কিন্তু আইসিসিবির ইফতার বাজার সাজানো হয়েছে। আপনাকে যদি একটু ইফতার বাজার ঘুরিয়ে দেখাতে চাই, এখানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী
বিভিন্ন ধরনের খাবার কিন্তু রয়েছে এবং এক ছাদের নিচে এত খাবার পেয়ে কিন্তু যারা আসছেন রোজদাররা তারা কিন্তু অনেকটাই খুশি এবং দামও মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। এবং রমজানের প্রথম দিন থেকে কিন্তু আইসিসিবির এই ইফতার আয়োজন করা হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাবাব, চিকেন রোস্ট, আপনি পুরো মুরগির রোস্টও পাবেন, কালা ভুনা গরুর, বিফ গার্লিক এবং বিভিন্ন ধরনের কাবাব, এবং এগুলো বিভিন্ন দামেও বিক্রি হচ্ছে। প্রায় 170 থেকে প্রায় 2000 টাকার মধ্যে এই কাবাবগুলো পাওয়া যাচ্ছে। এবং এখানে ভিন্ন ধর্মী বিরিয়ানি রয়েছে, মাটন কাচ্চি এবং চিনি গুঁড়া চালের মোরগ পোলাও, বিফ তেহারি সহ বিভিন্ন ধরনের কিন্তু ইফতার আইটেম পাওয়া যাচ্ছে। সেই জায়গা থেকে বেগুনি, আলুর চপ, ছোলা তো রয়েছে এবং পুরান ঢাকার বিভিন্ন ধরনের খাবারের যে কমতিটা সেটা আসলে যেন ক্রেতারা বুঝতে না পারেন, সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের লাচ্ছি, বাদামের শরবত, বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার সব কিন্তু রয়েছে। এছাড়া ভারী খাবার যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে মোরগ পোলাও, বিফ তেহারি এবং মাটন কাচ্চি, এবং মাটন কাচ্চির যে বিরিয়ানিটা রয়েছে চিনি গুঁড়ো চালের, সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের একই ধর্মী খাবার বিভিন্ন ধরনের রয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখছি যত বেলা গড়াচ্ছে ক্রেতার ভিড় বাড়ছে এবং এখান থেকে কিন্তু এই ছিল সর্বশেষ। ধন্যবাদ মৌ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার অন্যতম একটি জনপ্রিয় ইফতারের বাজার, চকবাজারের শাহী ইফতার বাজারে, এবং এটি কিন্তু প্রায় 300 বছর পুরনো ইফতার বাজার। জানিয়ে রাখতে চাই যে 1702 সাল থেকে কিন্তু আজ পর্যন্ত এই ইফতার বাজারটি জমে আছে এখানে, এবং দেখতে পাচ্ছেন এই ইফতার বাজারটি কিন্তু পুরোপুরি জমে উঠেছে আজকে চতুর্থ দিনেও। এবং এখানে কিন্তু শুধু মুসলমানরা আসেন তাই নয়, আমাদের সাথে কিন্তু কিছুক্ষণ আগে একজন চাইনিজ তার সাথে দেখা হয়েছে, তিনিও কিন্তু এখানে এসেছেন। এর বাইরে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষও আসেন এখানে, এবং এখানে কিন্তু বিখ্যাত কিছু খাবার রয়েছে, যেমন বড় বাপের পোলায় খায়, তারপর হচ্ছে জালি কাবাব, শর্মা, স্বামী কাবাব, কোফতা এবং অনেক রকম ফলমূল দিয়ে সাজানো হয়েছে কিন্তু এই ইফতার বাজার। দেখতে পাচ্ছেন ইফতার বাজারের এক পাশে কিন্তু সাজানো হয়েছে অনেক রকম ফলমূল, এবং এই ফলমূলের চাহিদা কিন্তু ইফতারে অনেক বেশি থাকে, কারণ সারাদিন রোজা রাখার পরে কিন্তু এই ফলের চাহিদা অনেক বেশি। এর ঠিক পাশে সাজানো হয়েছে বিভিন্ন রকম ভাজা পোড়া, যেমন কাবাব, চিকেন কোফতা, আস্ত মোরগ, রোস্ট, তারপর কাচ্চি, তেহারি। এর ঠিক পরে সাজানো হয়েছে কিন্তু বিভিন্ন রকম মালাই, তারপর দই বড়া, ঠান্ডা খাবারগুলো, এবং তার ঠিক পরে কিন্তু সেই বিখ্যাত খাবার বড় বাপের পোলায় খায়, ঠোঙায় ভরা লইয়া যায়। কতটা ঐতিহাসিক হলে বলতে পারেন যে একটি ইফতার বাজার 300 বছরের, এবং তার একটি আইটেমও প্রায় 120 বছর পুরনো। সেই মোহাম্মদ হোসেনের আমল থেকে কিন্তু এই বাজারে সেই বড় বাপের পোলায় খায় বিক্রি হয়ে আসছে। এবং জানিয়ে রাখতে চাই বাংলাদেশে কেবল কিন্তু এখানেই সেই বড় বাপের পোলায় খায় পাওয়া যায়, এবং এখানে কেবল শুধু ইফতারের জন্য আসছেন তা নয়, কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে দেখে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছেন। যেমন বিদেশিরা আছেন, তেমন অন্য ধর্মের লোকজন আছেন, তেমন মুসলমানেরাও আছেন, এবং কিছু মানুষ আছেন তারা নিয়মিত এখানে ইফতার বাজার করতে আসেন। এবং একজন কিন্তু বলছিলেন আমাদেরকে যে আসলে এখান থেকে ইফতার না নিয়ে গেলে কিন্তু তার বাসায় অশান্তি লেগে যায়। তো বুঝতেই পারছেন যে 300 বছরে এই নগরী মানুষের মাঝে কতটা জড়িয়ে পড়েছে এই চকবাজারের শাহী ইফতার বাজার। এবং সে সময় কিন্তু শায়েস্তা খানের আমলে তৈরি মসজিদের সামনে আলীবর্দী খান আমলে তৈরি করা হয় এই বাজার, এবং সেই বাজার থেকে কিন্তু আজ পর্যন্ত চলে আসছে এই শাহী ইফতার বাজার। কালের বিবর্তনে কিন্তু বিভিন্ন আইটেম চেঞ্জ করা হয়েছে, তবে এই ইফতার বাজারের খাবারগুলো কিন্তু সব সময় জনপ্রিয় ছিল নগরী এবং নগরীর বাইরে। এমনকি টঙ্গী থেকে লোক আসছেন, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আসছেন, উত্তরা থেকে আসছেন, ঢাকার বাইরে থেকেও কেউ কেউ আসছেন এখানে ইফতার করার জন্য। এর কারণ হচ্ছে কিছু আইটেম আছে যা একান্তই চক বাজারে। তো চক বাজারের শাহী ইফতার বাজার থেকে আজকে চতুর্থ দিনের মতো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে চট্টগ্রামে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। নয়ন বড়ুয়া জয়, আপনার ওখানে ইফতার বাজারে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। ঢাকাতে যেমনটা দেখানো হয়েছে তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামেও একটা সামগ্রী ক্রেতা, যেহেতু ইফতারের সময় গড়িয়ে এসছে, গড়িয়ে আসার আগে থেকে কিন্তু আমরা দেখছি চট্টগ্রামের এই জায়গায় তো ক্রেতাদের সমাগম অনেক দেখানোর চেষ্টা করবো। তো এখানে নানা রকম ইফতার সামগ্রী রয়েছে। তো সবাই এখানে গরু মাংস বলতে যে
চট্টগ্রামের মানুষের সবচেয়ে প্রিয় আমরা দেখছি চট্টগ্রামের মেজবানি মাংস কিন্তু ইফতারের আইটেমের সাথে এখন যোগ করছে। এই কারণে যারা ক্রেতা চট্টগ্রামের মানুষ তারা কিন্তু মেজবানি মাংস একই সাথে আমরা দেখছি অন্যান্য যে পণ্যগুলো আছে, অন্যান্য যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো সব মিলে বলা যায় কিন্তু এখানে দামটা অনেক দেখতে তো এই মেজবানি মাংসের দাম এখানে 980 টাকা তারা ক্রেতা এসেছেন এখানে ইফতার নিতে, যেমন জানিয়েছেন এখানে ইফতারের দামটা একটু বেশি, তবে নানা রকমের ইফতার রয়েছে, তার কারণে সবাই এখানে ছুটে আসে। বেচাকেনা চলছে বগুড়া শহরের অভিজাত এলাকা জলেশ্বরীতলায় আমরা রয়েছি, যেখানে বারবিকিউ হোটেলে কিন্তু এখন ইফতার কেনা বেচা চলছে। 50-এরও বেশি আইটেম নিয়ে তারা কিন্তু ইফতারের পসরা বসিয়েছেন। পেঁয়াজু, সিঙ্গারা, বেগুনি, ডিম চপ, আলু চপ, চিকেন সামোসা, স্প্রিং রোল, চিকেন শাসলিক, স্পেশাল অন্থন সহ নানা জাতের খাবার রয়েছে। চিকেন জালি কাবাব রয়েছে, আমরা দেখেছি যে জিলাপি রয়েছে এবং বিভিন্ন ধরনের খাবার নিয়ে কিন্তু খাবারের পসরা বসিয়েছেন এখানকার বিক্রেতারা। আমরা যদি কথা বলি যে তারা কি কি ধরনের খাবার নিয়ে এসেছেন, এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল বাসেদকে বলবো যে কি কি খাবার নিয়ে এসেছেন, ইউনিক কি খাবার রয়েছে। আমাদের প্রতিদিনের মতো বেগুনি, পেঁয়াজু, জিলাপি, এর সঙ্গে আছে আমাদের স্পেশাল হালিম, চিকেন সতে, জালি কাবাব, দই বড়া আর চিকেন লেগ। আর সামনে 2-1 দিন পরে আমরা আরো বড় বড় আইটেমগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। উনি জানালেন বিভিন্ন ধরনের খাবার রয়েছে, 1/2 শতাধিক খাবারের পসরা নিয়ে এসেছেন তিনি। পাশাপাশি বগুড়া শহরে জলেশ্বরীতলা সহ শহরের বিভিন্ন স্থানেই কিন্তু ইফতার বেচাকেনা জমে উঠেছে এবং দুপুরের পর থেকেই এই বেচাকেনা জমে। বগুড়ার যারা রোজাদার ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এই ইফতার ক্রয় করতে আসেন এবং তারা একটু চান যে ভালো মানের ইফতার ক্রয় করার জন্য। সেক্ষেত্রে বগুড়া শহরের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে ভালো মানের ইফতার পাওয়া যায় সেখানে কিন্তু তারা ইফতার ক্রয় করতে আসেন। সেই কারণে বগুড়া শহরের জলেশ্বরীতলায় ইফতারের দোকানগুলো জমে উঠেছে। পাশাপাশি শহরের আকবরিয়া, শ্যামলী হোটেল সহ বিভিন্ন স্থানেই কিন্তু ইফতার বেচাকেনা চলছে। এছাড়া ফুটপাতের পাশে রাস্তায় মৌসুমি দোকানেরাও কিন্তু ইফতার বেচাকেনা করছেন। তো বগুড়া শহরে প্রতিদিনই দুপুরের পর থেকে ইফতার বেচাকেনা জমে ওঠে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ, ফিরে যাব স্টুডিওতে। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইফতার বাজারের খবর শুনছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। রমজানের আগে থেকেই বাজারে চলা ভোজ্য তেলের সংকট কয়েক গুণ বেড়েছে রমজানে। বোতলজাত সয়াবিন তেল নিয়ে চলছে তেলেসমাতি। বোতলজাত তেল না থাকার অজুহাতে বাড়তি বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। বরিশাল থেকে সাইফুর রহমান মিরনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট। সেই সুযোগে বিপণন প্রতিষ্ঠানগুলো তাদের অন্যান্য পণ্য জোর করে চালানোর চেষ্টা করছেন। চাল, আটা, চা পাতা, সরিষা কিংবা অন্য যে কোনো পণ্য না কিনলে মিলবে না তেল, এমন অভিযোগ ক্রেতা সাধারণের। বোতলজাত তেল কোনো দোকানে পাওয়া যায় না। আপনি যদি অন্য কোনো সদাই করেন তাহলে 2-1টা থাকলে দেখা যায় যে দেয়। সয়াবিন তেলের খুবই সংকট, তেল পাওয়া যাইতেছে না। চাইলে দোকানে বোতল পাওয়া যায় না, লুজ সয়াবিন পাওয়া যায়। দোকানদার বলে যে অনেক সংকট, এখন নাই, লুজ সয়াবিন লয়ে যায়। 4 বোতল তেল কিনলে তার সঙ্গে বাজারে কম চলা বেশ কিছু পণ্য ধরিয়ে দিচ্ছেন ডিস্ট্রিবিউটররা। কেবল তেল বিক্রির জন্য ওইসব পণ্য আনতে বাধ্য হচ্ছেন বলে জানান খুচরা বিক্রেতারা। গতকালকে অতল চাইলাম, চাওয়ার পরে বললো যে এগেইনস্ট কিছু নেওয়া লাগবে, এমন না নেব না। 2টা তৈল দেয় হেল লাগে আনুষঙ্গিক, চা পাতা, আটা, ময়দা, পোলাও চাউল, কমন তাদের যত আইটেম আছে যেগুলো 16 আইটেম আমাদের বিক্রি হয় না, ওইগুলো বাধ্যতামূলক নেওয়া লাগবে। এমন অভিযোগ মানতে নারাজ ডিলাররা। তারা দাবি করছেন বাজারে সয়াবিন তেলের সংকট রয়েছে, দ্রুত সংকট কেটেও যাবে। সয়াবিন তেল সপ্তাহে আমাদের হয়তো 1 দিন বা 2 দিন পাই সপ্তাহে, আর 4 দিনই পাচ্ছি না। কোম্পানির কাছে ডিউ দেওয়া আছে, কিন্তু কোম্পানি মাল দিচ্ছে না। আমাকেও কোম্পানি যেভাবে দেয় আমরা ওইভাবে ডিভাইড করে দিই। সেই কোম্পানি যদি দোকানদারি চায় তাহলে বাই ফোর্স কিছু না।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে সংকটের কারণে খোলা তেল বেশি দামে বিক্রি হচ্ছে। অভিযোগ পেলে তার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হবে। বরিশালের বাজারে ঘুরে বেশিরভাগ দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি, তবে খুচরা তেল থাকলেও বিক্রি হচ্ছে 200 টাকা লিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বদলের 20 বছরে এই রমজানে বাংলালিংক দিচ্ছে দারুণ অফার। 94 টাকা রিচার্জে কথা বলুন 1 পয়সা সেকেন্ডে, আর 498 টাকায় পাচ্ছেন 20 জিবি ও 300 মিনিট। এদিকে অস্থির রমজানের নিত্য পণ্যের বাজার। সব ধরনের পণ্যের দাম বেড়েছে, স্বস্তি নেই ক্রেতাদের মাঝে। বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী মতিউর মুর্তজার কাছে। মুর্তজা, বাজার পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন। রাজশাহীতে সবজি সহ মাংস, মশলা সব ধরনের নিত্য পণ্যের দাম কিন্তু বেড়েছে। গত কয়েকদিনের ব্যবধানে অব্যাহত দাম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে রমজানের আগে যে লেবু ছিল 20 থেকে 25 টাকা হালি, সেটা এখন 40 থেকে 45 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি শসা বিক্রি হচ্ছে রাজশাহীতে 45 থেকে 50 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি, এবং এর পাশাপাশি দাম বেড়েছে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। আর এর পাশাপাশি রাজশাহীতে সব ধরনের মশলা, মাংস, সরিষার তেল এবং পেঁয়াজেরও কিন্তু দাম বেড়েছে। রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। এর পাশাপাশি গরুর মাংসের দাম কিন্তু বেড়েছে কেজিতে 50 টাকা, 750 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজিতে, এবং মশলার দামও কিন্তু বেড়েছে। দারুচিনি বিক্রি হচ্ছে 470 থেকে 600 টাকা কেজিতে, এর পাশাপাশি গোলমরিচ বিক্রি হচ্ছে 1100 থেকে 1500 টাকা কেজিতে। যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে নজরদারির অভাবে বিক্রেতারা ইচ্ছা মতো দাম বাড়াচ্ছেন, এর ফলে ক্রেতারা ভোগান্তিতে পড়েছেন। বাড়তি টাকায় তাদেরকে কিন্তু দ্রব্যমূল্য কিনতে হচ্ছে। এর পাশাপাশি যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে পাইকারি বাজারে দাম বাড়ায় তারা বাধ্য হয়ে দাম বাড়াতে, খুচরা পর্যায়ে দাম বাড়াতে বাধ্য হয়েছেন। তবে ক্রেতারা কিন্তু বলছেন যে সুষ্ঠুভাবে যদি নজরদারি চালানো হয় তাহলে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি লাঘব করা সম্ভব। তবে আমরা সংশ্লিষ্ট প্রশাসন, ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে অতিরিক্ত উচ্চ মূল্য রুখতে তারা পদক্ষেপ নেবেন, দ্রুত বাজার যেন সঠিক দামে পণ্য বিক্রি করা হয় সে বিষয়ে তারা অভিযান চালাবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা হচ্ছে মিরনের কাছে। আপনারা জানেন যে মূলত রমজান পড়ার আগ থেকেই নিত্যপণ্যের বাজার যে ঊর্ধ্বমুখী, এবং সেই ঊর্ধ্বমুখীর যদি আমরা একটা চিত্র বলি যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবারের যে নিত্যপণ্যের বাজারে সবচেয়ে বেশি সংকট দেখা দিচ্ছে যে ভোজ্য তেল, বিশেষ করে বোতলজাত তেলের যে সংকট সেটি প্রকট আকার ধারণ করেছে। আমরা সকাল থেকে বিভিন্ন বুলেটিনে এটা বলবার চেষ্টা করেছি, এবং ডিস্ট্রিবিউটররা নানানভাবে খুচরা বিক্রেতাদের কাছে জোরপূর্বক অন্য পণ্য দিচ্ছেন, কিন্তু সেই পরিমাণ যে পরিমাণ ভোজ্য তেল দরকার বা বোতলজাত তেল দরকার সেটা দিচ্ছেন না। আমরা যদি একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলি যে কীভাবে ভোজ্য তেলের অবস্থা, বোতলজাত যে তেল সেটার অবস্থা কী, এবং ডিস্ট্রিবিউটররা তো বলছে তারা শুধু তেল দেয়, অন্যটা দেন, আপনারা কীভাবে নিচ্ছেন? জি না, গত মঙ্গলবার তেলের 3-4টা কোম্পানি আসছে, যেমন তীর, ফ্রেশ, রূপচাঁদা, এসিআই। গত মঙ্গলবার তারা কোনো তেল দেয়নি, এবং গত শনিবার কিছু কিছু তেল আসছে, তা খুবই সামান্য। এবং তেলের সাথে আমার কাছে এই যে প্রমাণস্বরূপ আছে, এরা সরিষার তেল, তারপর চিনি গুঁড়া চাল, তারপর কেউ আটা, লবণ, এগুলো অ্যাড করে। এক এক কোম্পানি এক একটা জিনিস অ্যাড করে এইভাবে যে ভাই আপনি যদি 5 কার্টুন তেল নেন, আমার দয়া করে 1 বস্তা চিনি গুঁড়া চাল নিতে হবে, জাস্ট দয়া করে নিতে হবে এইটা বলে। কিন্তু এইটা যদি আমি না নেই তাইলে সে আমার তেল দিবে না। যেমনটা বলছিলেন যে মূলত তেল নিলে অন্য যে পণ্য সেগুলো নিতে হবে, যে পণ্য চলে না সেই পণ্য তাদেরকে নিতে হচ্ছে। ফলে এক ধরনের
এক ধরনের কৃত্রিম সংকট কিন্তু বাজারে রয়েছে। এর সঙ্গে যদি কাঁচা বাজারের কথা বলি, লেবু, শসা এবং বেগুনের দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী, অর্থাৎ রোজাদারদের জন্য স্বস্তির খবর খুব একটা কিন্তু নেই। এছাড়া গরম মশলার দামও কিন্তু বেশ চড়া। এই ছিল বরিশাল থেকে আমার কাছে নিত্যপণ্য, বিশেষ করে বোতলজাত তেল বিক্রির সবশেষ খবর। ফিরছি স্টুডিওতে। লাইবা। মিরন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 5 দফা দাবি আদায়ে 2.5 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকেরা। দুপুর 12টা থেকে বেলা 2:30টা পর্যন্ত তারা ক্লাস, পরীক্ষা ও চিকিৎসা সেবা বন্ধ রেখে এই কর্মবিরতি পালন করেন। এ সময় আন্দোলনকারীরা বলেন, এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এই বিষয়ে আদালত থেকে যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ রায় দেয়া না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা। পাবনার ঈশ্বরদী উপজেলায় অগ্নিকাণ্ডে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে 6টি বসতঘর এবং 12টি ছাগল পুড়ে মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার সারা ইউনিয়নের আসনা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গ্রামের আব্দুর রহমান কাজীর বাড়িতে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশেপাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়। এছাড়া 12টি ছাগল পুড়ে মারা গেছে। ঝালকাঠিতে এলজিইডির হিসাব রক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ঠিকাদাররা। বুধবার দুপুরে ঝালকাঠি এলজিইডি দপ্তরের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, হিসাবরক্ষক সাইফুল ইসলামের দুর্ব্যবহারে অতিষ্ঠ সাধারণ ঠিকাদার সহ অফিস কর্মচারীরা। তাকে গত 10 ফেব্রুয়ারি রাজাপুর উপজেলায় বদলি করা হলেও তিনি সেখানে যোগদান না করে প্রভাব খাটিয়ে বদলির আদেশ স্থগিত করেন। দর্শক, আর এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।